হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে যেই বিষয়টি আলোচনা করব তা হলো শিক্ষার লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন। এই টপিকটি তোমাদের ক্লাস 11-এর বইতে প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষার ধারণা এবং লক্ষ্য এই অধ্যায়ের শেষে রয়েছে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে দেখো, শিক্ষার লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন বোঝার আগে আমাদের বুঝতে হবে যে শিক্ষা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। শিক্ষা বা এডুকেশন মানে কি তা আশা করি তোমরা সবাই জানো, যে শিক্ষা হলো একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, অথবা শিক্ষা হলো এমন একটি হাতিয়ার যার মাধ্যমে এই সমাজকে, পৃথিবীকে বদলানো যায়। শিক্ষা হলো একজন ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই হলো শিক্ষা। এবার জাতীয় উন্নয়ন দেখো, জাতীয় উন্নয়ন এই শব্দদ্বয়ের মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হলো জাতি আর একটা উন্নয়ন। জাতি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? জাতি বলতে বোঝায় অনেক মানুষের সমষ্টি, অর্থাৎ অনেক মানুষ বলতে এই মানুষগুলো যে থাকবে তাদের ভাষা, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ সমস্ত কিছু প্রায় সমান যদি থাকে, তাহলে এই বিপুল সংখ্যক মানুষের সমষ্টিকে আমরা একটা জাতি বলতে পারি বা নেশন বলতে পারি। তো আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে, সেই প্রতিটা দেশের নিরিখে কিন্তু একটা করে জাতি বিলং করে। যেমন ভারতবর্ষে জাতি রয়েছে, বাংলাদেশের জাতি রয়েছে, আমেরিকার জাতি রয়েছে, আফ্রিকার জাতি রয়েছে, চীনের জাতি রয়েছে। সুতরাং প্রতিটা দেশের এগেইনস্টে একটা করে জাতি কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনই দেখো, আমাদের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ, এই দুই বঙ্গের নিরিখে কিন্তু আমরা দেখতে পাই বাঙালি জাতিকে, যাদের ভাষা বাংলা, যাদের কালচার, যাদের আদর্শ প্রায় সমান। সুতরাং বাংলার মধ্যে যেই মানুষজন বাস করে, সেই মানুষগুলোর সমষ্টিকে আমরা বলি বাঙালি জাতি, অর্থাৎ বাংলা ভাষাভাষী। আচ্ছা, এরপর চলো দেখে নিই আমরা উন্নয়ন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। উন্নয়ন শব্দটা যখনই আমাদের মাথায় আসে, তখনই আমরা বুঝি যে উন্নয়ন মানে হচ্ছে আমাদের শহরে বা আমাদের দেশে একটা বিশাল বড় কলকারখানা থাকবে, বুলেট ট্রেনের ব্যবস্থা থাকবে, রকেট লঞ্চিংয়ের ব্যবস্থা থাকবে, জাহাজ বা স্টিমারের ব্যবস্থা থাকবে, অর্থাৎ পণ্যবাহী বা নৌসেনার ব্যবস্থা থাকবে, তারপরে বড় বড় সেতু হবে। এই সমস্ত জিনিসকে কিন্তু আমরা উন্নয়ন বা ডেভেলপমেন্ট হিসাবে চিহ্নিত করে থাকি। কিন্তু এই ধরনের উন্নয়নকে বলা হয় এক্সটার্নাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা দেশের মানুষজনের পরিশ্রমের পর যেই ডেভেলপমেন্টটা এক্সটার্নালি ফুটে উঠছে। ধরো তোমাদের যে স্কুল আছে, সেই স্কুলটা 5 বছর আগে একরকম ছিল, এখন সেটা অনেক বড় হয়েছে, 2, 3, 4টে দালান হয়েছে, সেই দালানগুলো রং করা হয়েছে। তো স্কুলটা আগের থেকে অনেকটা বড় হয়েছে, সেটাকে আমরা বলছি উন্নয়ন, কিন্তু সেটা এক্সটার্নাল উন্নয়ন। ঠিক তেমনি উন্নয়ন আরেক রকমেরও আছে, সেটাকে আমরা বলে রাখছি যে ইন্টারনাল উন্নয়ন বা ইন্টারনাল ডেভেলপমেন্ট। ইন্টারনাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? ইন্টারনাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় যখন একটা মানুষের আচরণ, তার ভাষা, তার কথোপকথন, তার চিন্তা শক্তি, তার বিশ্লেষণী ক্ষমতা, তার যুক্তি ব্যবহার, তার কল্পনা শক্তি, এই সমস্ত দিক থেকে যখন একটা মানুষ ডেভেলপমেন্ট করে, তখন তাকে আমরা বলবো যে তার আন্তরিক কিছু পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা অবশ্যই উন্নয়নের সূচক। আচ্ছা, নেক্সটে চলো আমরা তাহলে দেখে নিই এই ছবিটা। দেখো, এই ছবিতে রয়েছে বিভিন্ন বক্স রয়েছে, একটা বক্সের থেকে আরেকটা বক্স দেখো ক্রমাগত একটু উঁচু,
এবং এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো প্রতিটা মানুষ কিন্তু নিজের কাজ করে চলছে এবং নিজের কাজ করতে করতে যখন তারা এক স্টেপ থেকে আরেক স্টেপে যাচ্ছে বা পদার্পণ করছে, তখনই তাকে আমরা সাধারণ অর্থে ডেভেলপমেন্ট বলে থাকছি। অর্থাৎ এই মানুষটা যদি খুব সুন্দর বাইনোকুলার ইউজ করে এই স্টেজে, তাহলে সে চর্চা করতে করতে সে পরবর্তী স্টেজে অবশ্যই কিন্তু পদার্পিত হবে এবং সেই স্টেজে গিয়ে সে আরেকটু বেটারভাবে বাইনোকুলার ইউজ করা শিখবে। বোঝা গেল উন্নয়নটা তাহলে কি? উন্নয়ন এক কথায় যেখানে তোমার গ্রাফ ওপরের দিকে সবসময় উঠবে, সবসময় হাই লেভেলে যখনই উঠবে, তখনই আমরা সেটাকে বলবো উন্নয়ন। এবং এই উন্নয়নটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। যেমন তুমি হয়তো আজকে তুমি খুব পড়াশোনা করলে, কালকে তুমি একেবারেই পড়াশোনা করলে না, এভাবে চলতে 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 আবার একদিন হয়তো খুব পড়াশোনা করলে, আবার তার পরের দিন আবার নিচে নেমে গেলে। তো এটা কিন্তু আমরা স্থিতিশীল উন্নয়ন বলতে পারি না। স্থিতিশীল মানে হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি স্পন্টিনিউয়াসলি যেটা চলবে, সেটাকেই আমরা সাধারণ ভাষায় উন্নয়ন বলে থাকি। আচ্ছা, এবার দেখো এই ছবিটা, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের একটা কোনো সূচককে এখানে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা হয়েছে। সেই সূচকটা হতে পারে অর্থনৈতিক সূচক, সেই সূচকটা হতে পারে লিটারেসি সূচক, সেই সূচকটা হতে পারে ওম্যান এডুকেশনের সূচক। তো যেই সূচকই হোক না কেন, দেখো এই সূচকটা একসময় খুব ডেভেলপমেন্ট করেছে, তারপরে আরেকটু, তারপরে একেবারে নিচে নেমে গেছে, তারপরে আরেকটু ডেভেলপমেন্ট করেছে, তারপর ডেভেলপমেন্ট করেছে, তারপরে নিচে নেমে গেছে। এভাবে কিন্তু বাড়ছে কমছে, বাড়ছে কমছে। তো এই যে একটা সূচক, অর্থাৎ ডেভেলপমেন্ট যে একটা চূড়ান্ত পর্যায়ে যে যাচ্ছে, দেখো আস্তে আস্তে ছোটোর থেকে আস্তে আস্তে একেবারে বড় হয়েছে। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি কিন্তু ডেভেলপমেন্ট। এবার এই ডেভেলপমেন্টের মধ্যে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা তোমাকে ভালো মতো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, যদি আজকে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, সেই রাজ্যগুলোর মধ্যে যদি শুধুমাত্র মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং কেরালা, এই তিনটে রাজ্যে যদি খুব অর্থনৈতিক সচ্ছলতা দেখা দেয়, তাহলে আমরা বলি যে ভারতবর্ষ খুব বেটার একটা জায়গায় আছে। এই তিনটে রাজ্যর এগেনস্টে কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আসলে কিন্তু তা হয় না। কারণ ভারতবর্ষের অতগুলো রাজ্যের মধ্যে এই তিনটে রাজ্য এগিয়ে আছে, বাদবাকিগুলো তো পিছিয়ে আছে, তাই না? তাহলে আমরা কি করে বলতে পারি যে ভারতবর্ষের মানুষ অর্থনৈতিক দিক থেকে সচ্ছল? বলতে পারি না। পশ্চিমবঙ্গে হয়তো প্রত্যেকের ছাদ পিটানো ঘর আছে, কিন্তু বিহারে প্রত্যেকে মাটির কুঁড়ে ঘরে বসবাস করে। তাহলে বিহারের যে মানুষ আর পশ্চিমবঙ্গের যে মানুষ, তাদের উভয়কে নিয়েই তো ভারতবর্ষের মানুষ, ভারতভাষী, ইন্ডিয়ান। তাহলে আমরা কি করে বলতে পারি যে প্রতিটা ইন্ডিয়ানই ডেভেলপমেন্ট, নিজেকে ডেভেলপমেন্ট করতে পেরেছে? বলতে কিন্তু পারি না। ঠিক তেমনই নীরজ চোপড়াকে যদি তুমি ধরে নাও, তাহলে নীরজ চোপড়ার আজকে ব্র্যান্ড ইকুইটি হলো প্রায় 450 কোটি টাকা, প্রায় 450 কোটি টাকা। তাহলে এই যে 450 কোটি টাকা নীরজ চোপড়ার ব্র্যান্ড ইকুইটি, তার মানে কি নীরজ চোপড়া ডেভেলপমেন্ট করেছে নিজের ফিল্ডে? কিন্তু নীরজ চোপড়ার ঠিক স্কুল লেভেলের একজন বন্ধু, সে কেরানির কাজ করে, সে কেরানির কাজ করে মান্থলি তার ইনকাম 3,000 টাকা, 3,000 টাকা, সেই 3,000 টাকায় কোনো রকমে সে জীবনযাপন করছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি না যে ভারতবর্ষ খুব ডেভেলপমেন্ট করেছে নীরজ চোপড়ার সোনা জেতার পর। বলতে পারি? পারি না কিন্তু। সেই জন্য ভারতবর্ষের প্রতিটা মানুষকে উন্নয়ন যদি করতে পারে নিজের নিজের ফিল্ডে, তাহলেই আমরা বলতে পারি যে ভারতবাসী উন্নত হয়েছে, অর্থাৎ একটা জাতির উন্নয়ন ঘটেছে। ঠিক তেমনি আমি যে এখানেই ছবিটা দেখিয়েছিলাম, যে বাঙালি জাতি তখনই শ্রেষ্ঠ যখন প্রতিটা বাঙালি নিজের নিজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পেরেছে, কেউ বাকি নেই। একেবারে উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, প্রতিটা মানুষকে যখন উন্নয়নের ছোঁয়া স্পর্শ করেছে, তখনই আমরা বলতে পারি বাঙালি জাতি
উন্নয়ন হয়েছে। তাহলে বোঝা গেল যে জাতির উন্নয়ন বলতে কি বোঝায়। আচ্ছা, এবার দেখো যে এই যে জাতির উন্নয়ন আছে, এই জাতির উন্নয়ন তিনটা পিলারের ওপর নির্ভর করে। অর্থাৎ এই ছাদটাকে যদি আমি ধরে নিই একটা জাতির উন্নয়ন, তাহলে এই জাতির উন্নয়ন তিনটে পিলারের ওপর নির্ভর করে। এই তিনটে পিলারের মধ্যে যদি একটা পিলারও অকেজো হয়ে যায়, তাহলে এই ছাদটা কিন্তু যখন তখন পড়ে যেতে পারে। তাই একজন জাতির উন্নয়নের ক্ষেত্রে এই তিনটে পিলারের অবদান অনস্বীকার্য। চলো তাহলে জেনে নিই এই তিনটে পিলার কি কি। প্রথম যে পিলারটা আছে সেই পিলারটার নাম মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। দেখো, প্রতিটা মানুষই কিন্তু সম্পদ, অর্থাৎ প্রতিটা মানুষের মধ্যে কিছু পোটেনশিয়ালিটি আছে, কিছু সুপ্ত গুণাবলী আছে। সেই সুপ্ত গুণাবলীকে ম্যানিফেস্ট করার মাধ্যমে তাকে সম্পদে পরিণত করাই হলো কি, একটা জাতির উন্নয়নের সূচক। অর্থাৎ মানব সম্পদ যতদিন না পর্যন্ত উন্নত হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা জাতির উন্নয়ন বলতে পারবো না। কারণ একটা জাতি কিন্তু ছোট ছোট কতজন মানুষকে নিয়েই গড়ে ওঠে। ছোট মানুষ আর বড় জাতি এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। তাই জাতির উন্নয়নের প্রধান শর্তই হলো মানব সম্পদকে উন্নত হতে হবে। নেক্সটে কি আছে, জাতীয় ঐক্য। অর্থাৎ একটা জাতির মধ্যে বিভিন্ন বৈচিত্র্যের, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, যেমন ভারতবর্ষের মধ্যেই। এবার ভারতবর্ষের প্রতিটা মানুষের মধ্যে যদি ঐক্য না থাকে, অর্থাৎ একটা ইউনিটি যদি না থাকে, তাহলে ভারতবর্ষের সামনে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে, সেই ইমার্জেন্সি সিচুয়েশনকে ওভারকাম করার জন্য কিন্তু প্রতিটা মানুষ সাহায্য করবে না। যেমন করোনাকালে সবাই আমরা লকডাউনে দেশকে সেবা করেছি, দেশের মানুষকে সাহায্য করেছি। লকডাউনে ঘরে থেকে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রপতির কথা আমরা শুনেছি। তার মানে কি, আমরা সবাই কিন্তু শুনেছি। তার মানে হলো আমাদের প্রতিটা মানুষের মধ্যে ঐক্য আছে, এবং এই ঐক্যটাই ভারতবর্ষকে আজকে করোনার সাথে মোকাবিলা করতে সাহায্য করছে। বোঝা গেল? তাহলে একটা জাতির উন্নয়নে জাতির মধ্যে যেই মানুষগুলো থাকবে, সেই প্রতিটা মানুষের মধ্যে ইউনিটি থাকা প্রয়োজন। এই গেল তোমাদের দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ কি? তৃতীয় স্তম্ভ হলো জাতীয় সংকটের মোকাবিলা। অর্থাৎ একটা জাতির সামনে যখন কোনো সংকট আসে, সেই সংকটটা কিন্তু সমগ্র জাতিরই সংকট হয়ে দাঁড়ায়। যেমন ভারতবর্ষের নিরিখে আমি যদি বলি, তাহলে যখন ইংরেজরা দীর্ঘ 200 বছর ধরে ভারতকে শোষণ এবং শাসন করে গেল, তাহলে সেই শোষণ এবং শাসন কিন্তু সমাজের উচ্চবিত্ত থেকে একেবারে নিম্নবিত্ত মানুষকে স্পর্শ করেছিল। সুতরাং এই ছিল একটা ভারতবর্ষের সংকট। সেই সংকটের মোকাবিলা কিন্তু প্রতিটা জাতিকেই করতে হয়েছে। যে উচ্চবিত্ত ছিল সেও তার মোকাবিলা করেছে তার মতো করে, যে নিম্নবিত্ত ছিল সেও মোকাবিলা করেছে নিজের ক্যাপাসিটি অনুযায়ী। সুতরাং একটা জাতির উন্নয়ন ঘটাতে গেলে তাকে অবশ্যই 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 জাতীয় সংকটের মোকাবিলা করতে হবে। এই গেল একটা জাতির তৃতীয় স্তম্ভ। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথম স্তম্ভ আমরা কি দেখলাম? প্রথম স্তম্ভ দেখলাম মানব সম্পদ উন্নয়ন, দ্বিতীয় স্তম্ভ দেখলাম জাতীয় ঐক্য, তৃতীয় স্তম্ভ দেখলাম জাতীয় সংকটের মোকাবিলা করা। আচ্ছা, এরপর চলো আমরা দেখে নিই যে আমাদের শিক্ষা তাহলে কি করবে। একটা জাতির উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার রোলটা কি? তোমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র, তোমরা কিভাবে একটা জাতির উন্নয়নে সাহায্য করতে পারো, বা শিক্ষা বিজ্ঞান কি করে একটা নেশনকে ডেভেলপমেন্ট ঘটাতে পারে? দেখো, প্রথম হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি তোমাকে রূপায়ণ করতে হবে একটা জাতির উন্নয়ন ঘটাতে গেলে। কারণ জাতীয় শিক্ষানীতি যদি তোমার না থাকে, অর্থাৎ শিক্ষা এমন একটা মাধ্যম, যেই মাধ্যমের মধ্য দিয়ে আমরা একটা জাতিকে ইউনিটি আনতে পারি, একটা জাতির মধ্যে মোটিভেশন ছড়াতে পারি।
তো সুতরাং যতক্ষণ না পর্যন্ত শিক্ষাকে জাতীয় দিক থেকে অনুধাবন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাতির উন্নয়নকে কোনোভাবেই কামনা করতে পারি না। যদি আমি ধরে নিই যে ভারতবর্ষের উত্তর দিকে একজন, দক্ষিণ দিকে একজন, পূর্ব দিকে একজন, পশ্চিম দিকে একজন, হ্যাঁ, এবং পশ্চিম দিকের শিক্ষা এক, পূর্ব দিকের শিক্ষা এক, উত্তর দিকের শিক্ষা এক, এবং দক্ষিণ দিকের শিক্ষা একরকম, প্রতিটা শিক্ষার সাথে আরেকটা শিক্ষার কোনো মিল নেই, কোনো মিল নেই, তাহলে কি আমরা একটা জাতিকে ইউনিটি করতে পারবো? কারণ উত্তর দিকে যারা থাকছে তারা একটা জিনিস নিয়ে ভাবছে, দক্ষিণ দিকে যারা থাকছে তারা একটা জিনিস নিয়ে ভাবছে, পশ্চিম দিকে যারা থাকছে তারা আরেকটা, পূর্ব দিকে যারা থাকছে তারা আরেকটা বিষয় নিয়ে ভাবছে। তো যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কমন কিছু আমরা রাখতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা ইউনিটিতে আনতে পারবো না। আর যেই আমরা তাদেরকে ইউনিটিতে আনতে পারবো তখনই একটা জাতির সামনে যত বড়ই সমস্যা আসুক না কেন, বা একটা জাতিকে অন্য জাতির এগেইনস্টে লড়াই করতে হোক না কেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই তা সমাধান করতে পারবো। তাই একটা জাতিকে ইউনিটি আনার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য আমরা জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করব। যেমন 2020-তে তোমাদের জাতীয় শিক্ষানীতি একটা রূপান্তরিত হলো বা একটা প্রত্যাবর্তন ঘটলো। তার আগে 1986-তে একটা হয়েছিল, তার আগে 1968-তে একটা হয়েছিল। তো এভাবে কিন্তু প্রায় দীর্ঘ কয়েক বছর অন্তর অন্তর জাতীয় শিক্ষানীতি রূপান্তরিত কিন্তু হয়ে থাকে বা প্রত্যাবর্তন কিন্তু হয়ে থাকে। তাহলে প্রথম কাজ কি একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রীর? জাতীয় শিক্ষানীতি রূপায়ণ করা। নেক্সট কি? নেক্সট হলো জাতীয় পাঠ্যক্রম, অর্থাৎ সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত ধর্ম, সমস্ত বৈচিত্র্যের মানুষকে একটা কমন পাঠ্যক্রম বা ন্যাশনাল কারিকুলাম পড়তেই হবে। যেই ন্যাশনাল কারিকুলাম পড়ার মধ্য দিয়ে তাদের মধ্যে জাতীয়তা বোধ জাগরিত হবে, এবং এই ন্যাশনাল কারিকুলামই জাতীয়তা উন্নয়নে সাহায্য করবে, একটা জাতির উন্নয়নে সাহায্য করবে। আচ্ছা, নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে ধর্ম নিরপেক্ষ শিক্ষা, অর্থাৎ সেকুলারিজম। ভারতবর্ষে হিন্দু আছে, জৈন আছে, বুদ্ধ আছে, শিখ আছে, ইসলাম আছে, খ্রিস্টান আছে, প্রতিটা ধর্মেরই তো মানুষ বসবাস করে। তাই প্রতিটা ধর্মের জন্য আমাদেরকে ধর্ম নিরপেক্ষ শিক্ষা অর্গানাইজ করতে হবে। শিক্ষা যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে প্রতিটা ধর্মের মানুষ নিজেকে ভারতবাসী হিসাবে মনে করবে, এবং ভারতবাসী হিসাবে যখনই সে মনে করবে তখনই সে জাতীয় ঐক্য আনতে পারবে। জাতীয় ঐক্য আনলে কি হবে? জাতির উন্নয়ন ঘটবে। আচ্ছা, নেক্সটে দেখো, এই ছবিটা দেখতেই পাচ্ছ যে যখনই আমি ধর্মনিরপেক্ষ শিক্ষা করলাম তখনই সবাই হাতে হাত রাখছে, একটা ঐক্য হলো। আচ্ছা, নেক্সট দেখো, উৎপাদনমুখী, উৎপাদনমুখী শিক্ষাকে হতে হবে। অর্থাৎ জাতীয় উন্নয়নের প্রধান শর্তই ছিল, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রথম পিলারই ছিল দেখো মানব সম্পদ উন্নয়ন। এই মানব সম্পদ উন্নয়নের জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উৎপাদনমুখী করতে হবে, অর্থাৎ শিক্ষা এমন হবে যাতে সে প্রতিটা শিক্ষার্থীকে সম্পদে পরিণত করতে পারে। বোঝা যাচ্ছে? নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, কোনো ধরনের ইঞ্জিনিয়ার হতে পারে, হোটেল ম্যানেজমেন্টের কাজ করতে পারে, সে যাই করুক না কেন, সে নিজের নিজের ফিল্ডে তাদের প্রত্যেককে নিজের পায়ে কিন্তু দাঁড়াতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সম্পদে পরিণত হতে পারছে না। যখনই তারা সম্পদে পরিণত হবে তখনই কিন্তু তারা একটা জাতিকে সার্ভ করতে পারবে। যেমন আমাদের করোনা কালে আমাদের ডাক্তার, হ্যাঁ, আমাদের পুলিশ কর্মী, এরা কি করেছিল? এরা নিজের নিজের কাজকে গুরুত্ব দিয়েছিল বলেই তো আজ করোনার মোকাবিলা করতে পেরেছে ভারত। সুতরাং একটা জাতির উন্নয়ন ঘটাতে গেলে সেই জাতির মধ্যে যেই সমস্ত মানুষ থাকছে সেই প্রতিটা মানুষকে সম্পদে পরিণত করতে হবে, অর্থাৎ তাদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে দেখো, নেক্সটে কনস্ট্রাকটিভ এবং প্রোডাক্টিভ থিঙ্কিং।
এমন কিছু কিছু শিক্ষা আছে যেই শিক্ষা কি করবে একটা জাতির উন্নয়নের জন্য সেই জাতির কিছু মানুষকে বিশ্লেষণী ক্ষমতা উৎপাদনমুখী চিন্তা শক্তি করতে সাহায্য করবে। এটাকেই আমরা বলছি কনস্ট্রাকটিভ থিঙ্কিং, প্রোডাক্টিভ থিঙ্কিং। যেমন একজন লেখক, একজন কবি, একজন চলচ্চিত্র নির্মাতা, ওকে, একজন নাট্যকার, একজন আবৃত্তিকার, এই সমস্ত মানুষগুলো, একজন প্রফেসর, এই সমস্ত মানুষগুলো কোথায় উৎপাদন করবে? তাদের চিন্তা শক্তির মাধ্যমে, তাদের বিশ্লেষণী শক্তির মাধ্যমে, এবং তারা তাদের চিন্তা ভাবনাকে, বিশ্লেষণী ক্ষমতাকে এমনভাবে প্রোডাক্টিভ করে তুলবে যাতে একটা জাতি খুব সহজেই তার উন্নয়নের সীমায় পৌঁছতে পারে। আচ্ছা, নেক্সটে দেখো, এই ছবিটাতে খুব সহজেই বুঝতে পারছো যখনই তোমার মধ্যে কনস্ট্রাকটিভ থিঙ্কিং আসবে তখনই তুমি কিন্তু এই ছোট্ট জারের থেকে, ছোট্ট স্টেপ 1 থেকে স্টেপ 2 তে কিন্তু তুমি চলে যাবে যখনই তোমার মধ্যে কনস্ট্রাকটিভ থিঙ্কিং, প্রোডাক্টিভ থিঙ্কিং আসবে। আচ্ছা, নেক্সটে দেখো, নেক্সটে হচ্ছে ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ব্যতিক্রমী শিশু মানে কি? ব্যতিক্রমী শিশু হচ্ছে তারাই যে এই শিশুগুলোর থেকে যারা পৃথক। তারা ফিজিক্যালি হতে পারে, তারা মেন্টালি হতে পারে, কিন্তু একটা জাতির মধ্যে তো এই শিশুগুলোও পড়ছে, হ্যাঁ কি না? যেমন এই শিশুগুলো পড়ছে ঠিক তেমনি এই শিশুটাও তো পড়ছে। সুতরাং কখনোই আমরা এই শিশুটাকে বাদ দিয়ে একটা জাতির উন্নয়ন কল্পনাও করতে পারবো না। তাই যারা আমাদের সমাজের ডিসেবল চাইল্ড আছে, যারা কথা বলতে পারে না, যারা চোখে দেখতে পারে না, যারা কানে শুনতে পারে না, আরও যারা যারা অন্যান্য বিভিন্ন ডিসেবল রয়েছে, তাদের প্রত্যেককে শিক্ষার প্রাঙ্গণে নিয়ে আসতে হবে। এই জন্য কিন্তু সর্বশিক্ষা অভিযান। ওই যে তোমরা স্কুলে গেলে একটা রুলের এই মাথায় একটা ছেলে বসে থাকে, পেছন দিকে একটা মেয়ে বসে থাকে, এরকম একটা ছবি দেখতে পাও না দেওয়ালে আঁকা? ঠিক ওই ছবিটাই হচ্ছে সর্বশিক্ষা অভিযানের সূচক, বা রাইট টু এডুকেশন, অর্থাৎ সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। সুতরাং শিক্ষার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত এই ব্যতিক্রমী শিশুদেরকে আমরা শিক্ষার মূল স্রোতে বা সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা জাতির উন্নয়ন বলতে পারবো না। যখনই আমরা নিয়ে আসলাম তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের জাতি, প্রতিটা মানুষ এখন সুশিক্ষিত, প্রতিটা মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে, মানব সম্পদে পরিণত হতে পারছে। বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে আমি তোমাদের যা বোঝালাম তা যদি আমি এক কথায় সাম আপ করে দিই তাহলে কি বোঝা যাচ্ছে? যে একটা জাতির উন্নয়ন ৩টে পিলারের ওপর নির্ভর করে। প্রথম পিলার হলো মানব সম্পদ উন্নয়ন, দ্বিতীয় পিলার জাতীয় ঐক্য, তৃতীয় পিলার জাতীয় সংকটের মোকাবিলা। এবং শিক্ষা কিভাবে এই ৩টে পিলারের ভিত্তিতে কতগুলো কর্মসূচি গ্রহণ করে জাতির উন্নয়নে সাহায্য করতে পারে তা তোমরা আজকে এই ভিডিওর থেকে জানতে পারলে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।